সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে যে চ্যাপ্টারটা করাতে চলেছি তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা, ঠিক আছে? সেই বাস্তব সংখ্যার কোষে দেখি 1.1। দেখো, তোমাদের অঙ্কের ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলে নিই। তোমরা হয়তো কোনো একটা চ্যাপ্টার, ধরো অঙ্কের চ্যাপ্টারগুলো কি করো, প্রথমেই তোমরা অনুশীলনীতে চলে যাও এবং অনুশীলনী করতে থাকো, কিন্তু সেই চ্যাপ্টারের কিছু বেসিক জিনিস আছে, সেগুলো না বুঝেই তোমরা সেই চ্যাপ্টারটা করতে শুরু করো। তো তোমাদের আমি সবসময় বলবো, অঙ্কটা হচ্ছে শেখার বিষয়। শুধুমাত্র আমি ওই কয়েকটা অঙ্ক শিখলাম, মুখস্থ করে নিলাম, তাহলেই অঙ্কটা শেখা নয়। অঙ্ক শিখতে গেলে আমাদেরকে অঙ্কের কিছু কিছু জিনিস সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এই যে আজকে আমরা যে চ্যাপ্টারটা করাতে চলেছি, এই যে বাস্তব সংখ্যা, এখন তুমি যদি বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা না নাও, বাস্তব সংখ্যা কী সেটা সম্পর্কে যদি না বোঝো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়েও কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এর একদম বেসিক কনসেপ্ট থেকে ভালো করে জিনিসটাকে শিখতে হবে, তাহলেই তুমি কিন্তু অঙ্কে সব থেকে ভালো রেজাল্ট করতে পারবে। শুধুমাত্র রেজাল্ট নয়, তার সাথে তুমি অঙ্কের একদম ভিত থেকে নিজেকে অনেক বেশি স্ট্রং করতে পারবে, ঠিক আছে? তো অঙ্কের আমাদের পুরো জিনিসটাকে বুঝতে হবে, শুধু অঙ্ক ওই অনুশীলনী করে চলে যাব সেটা করলেই হবে না। তাহলে দেখো, প্রথমত বাস্তব সংখ্যা বলছে, ঠিক আছে? বাস্তব সংখ্যা কি এটা বুঝতে গেলে আমাকে আরও এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো টার্ম এক এক করে বুঝে নিতে হবে। দেখো, প্রথমত এখানে দেখো, বাস্তব সংখ্যা মানে হচ্ছে ইংলিশ টার্মও আমি লিখে দিয়েছি পাশাপাশি, যাতে তোমাদের ইংলিশ টার্ম প্রত্যেকে একটু মনে রাখার চেষ্টা করবে। কারণ কি, তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে তখন সেক্ষেত্রে তোমাদের এই ইংলিশ টার্ম দিয়ে কিন্তু থাকবে সমস্ত কিছু, ঠিক আছে? তো দেখো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হলো, এবার বলছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে সবার আগে বাস্তব সংখ্যা শিখতে গেলে আমাদের অন্যগুলো শিখতে হবে। ধরো, প্রথমে হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা আমরা কাদেরকে বলবো, কোন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা? দেখো, আমি যদি লিখি 1, 2, 3, এরকম লিখতে লিখতে আমি ধরো 100 লিখলাম, 101, এরকম লিখতে লিখতে ধরো 2300, ধরো এরকম একটা অনেক বড় বড় সংখ্যা। এরকম দেখো, মানে 1 থেকে শুরু করে যত সামনের দিকে যত সংখ্যা আছে, 1 লাখ, 2 লাখ, 100 কোটি, 200 কোটি, যাই হোক না কেন, এগুলো সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? কত থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা? 1 থেকে শুরু হচ্ছে। এখানে কি কোনো ভগ্নাংশ নিয়েছি? না, নিইনি। এখানে সবগুলো হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এখানে কোনো ভগ্নাংশ নেই, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এবার সেকেন্ড আমাদের বলছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? এই যে স্বাভাবিক সংখ্যা আমরা যেগুলো লিখলাম, এই স্বাভাবিক সংখ্যা সবগুলো থাকবে, যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো থাকবে, তার সাথে এক্সট্রা শুধুমাত্র একটা শূন্য থাকবে। তার মানে স্বাভাবিক সংখ্যা থেকে অখণ্ড সংখ্যা শুধুমাত্র একটা সংখ্যা বেশি, সেটা হলো শূন্যটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা হোল নাম্বার। দেখো, এখানে আমাদের সামনের ডান দিকে দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা বলে আমরা লিখেছি 1, 2, 3 এরকম করে করে আমরা লিখেছি। এবার দেখো, অখণ্ড সংখ্যা যেটা লিখেছি, এখানে শূন্য এবং তার সাথে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা যদি বলি হোল নাম্বার, মানে কি হবে? শূন্য প্লাস ওই যে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে অখণ্ড সংখ্যা মানে শূন্য এবং তার সাথে যত স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো মিলিয়ে হচ্ছে অখণ্ড সংখ্যা। নেক্সট দেখো, এবার চলে আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ইংলিশে কি বলা হয়? ইন্টিজার্স, ইন্টিজার বলা হচ্ছে। আচ্ছা, এবার দেখো, পূর্ণ সংখ্যা জানতে গেলে আমাদের দু রকমের পূর্ণ সংখ্যা হয়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আসছে? পূর্ণ সংখ্যার মধ্যে প্রথমে আমরা যে পড়েছিলাম, দেখো এই যে সাদা ঘরটা, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? মানে স্বাভাবিক সংখ্যা, প্লাস তার সাথে আমরা পাচ্ছি অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এর সাথে 0 যোগ করলে হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা, এবং তার সাথে আরও কিছু সংখ্যা পাবো। সেগুলো কি কি হতে পারে? এখানে যেমন আমরা এই যে 1, 2, 3, 4 এরকম নিয়েছি, এখানে আবার আমার -1, -2, -3 এগুলো সব আমরা নিতে পারি। অর্থাৎ তোমাদের যদি আমি আরও ভালো করে বলি, যে পূর্ণ সংখ্যার মধ্যে কি কি আসবে? 1, 1, 2, 3 এরকম ডট 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 করে ধরো, এরকম যা খুশি পরপর সংখ্যাগুলো। আচ্ছা, তারপর শূন্য আসতে পারে, আর হচ্ছে -1, -2 বা ডট 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 করে ধরো -233, এরকম যা খুশি
পরপর পরপর যত বড় সংখ্যা হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তোমার সেখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা আসছে, অখণ্ড সংখ্যা আসছে এবং তার সাথে কিন্তু আবার মাইনাসের সংখ্যাগুলো আসছে, কিন্তু ভগ্নাংশ কিন্তু এখন আমরা পেলাম না, ঠিক আছে, সেগুলো পূর্ণ সংখ্যা নয়। এবার দেখো পজিটিভ ইন্টিজার মানে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে তোমার 1 2 3 4 যেগুলোর মান পজিটিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -1 -2 -3 এরকম করে করে, ঠিক আছে, এরকম সবগুলো হচ্ছে মাইনাস, যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আশা করি বোঝাতে পারলাম এই পার্টটা। আচ্ছা এবার দেখো আচ্ছা এখানে একটা তোমাদের প্রশ্ন হতে পারে যে শূন্যটা কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যাবে নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যাবে? শূন্যটা কিন্তু ধনাত্মকও যাবে না, ঋণাত্মকও যাবে না, শূন্য জাস্ট পূর্ণ সংখ্যা আমরা বলতে পারি, ঠিক আছে, এটা না ধনাত্মক না ঋণাত্মক, কোনোটার মধ্যেই যাবে না। আশা করি এইটুকুনি বেসিক তোমাদের কমপ্লিট হলো। এবার দেখো মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। এবার মূলদ সংখ্যা কাকে বলছি, মূলদ সংখ্যা কোনগুলোকে বলা হয়, মূলদ সংখ্যা কারা? আমরা এতক্ষণ ধরে কি কি শিখলাম? প্রথমত আমাদের স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয়ত কি শিখলাম? অখণ্ড সংখ্যা। তৃতীয়ত আমরা কি শিখলাম? তৃতীয়ত আমরা শিখলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যে দুরকম হয়, একটা ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যার মধ্যে না এগুলো যতগুলো আছে এই সবগুলোই হবে, এবং তার সাথে যে ভগ্নাংশগুলো আছে, ভগ্নাংশ যতগুলো আছে সে ধনাত্মক ভগ্নাংশ হোক ঋণাত্মক ভগ্নাংশ হোক, সেগুলো সবগুলো মিলেই কিন্তু এই মূলদ সংখ্যা হচ্ছে। দেখো এখানে একটা বৃত্ত দেওয়া আছে, 1 2 3 4, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তারপরে দেখো ত্রিভুজ যেটা দেওয়া আছে শূন্য অ্যাড করে দিয়েছে, তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তারপরে দেখো এই যে যেটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজটা এটা হয়ে যাচ্ছে কি, এটা টোটাল মিলিয়ে হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা। তারপরে দেখো আমাদের যে পঞ্চভুজটা এঁকেছে এখানে, এই পুরোটা মিলে হয়ে যাচ্ছে কি, এই পুরোটা মিলে হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ তুমি এখানে -1 -8/9 যা খুশি লিখতে পারো, প্লাস 7/9 ধরো 13/57, এরকম যা খুশি লিখতে পারো, শূন্য লিখতে পারো, 1 2 3 -1000, ঠিক আছে, এরকম এগুলো সবগুলো হচ্ছে তোমার মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। আশা করি এইটুকুনি বুঝতে পারলে তোমরা। এবার দেখো তাহলে মূলদ সংখ্যা আমরা শিখে গেলাম, কিন্তু এই মূলদ সংখ্যার একটা সংজ্ঞা আছে, মূলদ সংখ্যা কাকে বলে সেটা আমাদের একটু জানতে হবে। দেখো যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা, যেখানে q ≠ 0, অর্থাৎ নিচে যে হরটা রয়েছে, হর কখনো শূন্য হতে পারবে না। হর যদি শূন্য হয় সেটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে আসবে না, ঠিক আছে। তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে q ≠ 0, তাদের বলছি আমরা মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বার। এবার ধরো তোমাকে বলা হচ্ছে যে 5কে আমরা কী লিখতে পারি, 5/1 লিখতে পারি। ধরো আমি বলছি যে -7, এটাকে আমরা কী লিখতে পারি, -7/1। তাহলে এখানে p কি, এটা হচ্ছে p, ধরো এটা হচ্ছে q, ঠিক আছে, উপরেরটা p নিচেরটা ধরো q, তার মানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। আমি যদি ধরো 7/9 লিখলাম, তাহলে এটাও p/q আকারে প্রকাশ করা হয়ে গেল, বা সেখানে মাইনাস দিলে একই ব্যাপার, তাও p/q আকারে প্রকাশ করলে এখানে p মানে হচ্ছে -7 আর q মানে হচ্ছে 9। ওকে, তাহলে আমরা মূলদ সংখ্যা কাকে বলে সেটাও আমরা শিখে নিলাম ভালো করে। এবার দেখো তোমাদের আমি সবার আগে বলেছি যে বাস্তব সংখ্যা। কি বলেছি? যে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তাহলে কাকে বলবো? দেখো এই যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং তার সাথে যোগ অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর হলো অমূলদ সংখ্যা, এই দুটো মিলিয়ে হয়ে যায় তোমার বাস্তব সংখ্যা।
আর মূলদ সংখ্যা মানেই আমরা বলেছি সেখানে তোমার স্বাভাবিক সংখ্যা পড়বে, পূর্ণ সংখ্যা পড়বে, তারপরে হোল নাম্বার মানে হচ্ছে তোমার কি বলে অখণ্ড সংখ্যা পড়বে, ঠিক আছে, ভগ্নাংশ পড়বে, সবগুলো মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। আর অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আমি করাবো না, পরের চ্যাপ্টারে তোমাদের অমূলদ সংখ্যা সম্পর্কে ধারণা দেব, ঠিক আছে। এখন জেনে রাখো জাস্ট মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলেই হচ্ছে টোটাল বাস্তব সংখ্যাটা হয়ে যাচ্ছে। আশা করি এইটুকুনি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার আমাদের কোষে দেখি 1.1। দেখো এইগুলো পুরো বেস, এই বেসগুলোকে তোমাদের একদম নড়বড় হলে হবে না, বেসটাকে সবসময় স্ট্রং করতে হবে, ভিত সবসময় মজবুত রাখতে হবে। ভিত যদি মজবুত রাখো তারপরে তুমি ওপরে দোতলা তিনতলা যা খুশি করতে পারবে, তার মানে কি পরবর্তীকালে তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারবে। কিন্তু তোমার যদি বেসে যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু তোমার নিচে যদি শক্তপোক্ত না হয় তাহলে দোতলা তিনতলা করতে গেলে ভেঙে পড়বে, তাই না? তো সেরকমই নিজেকে নিজের বেসটাকে স্ট্রং করতে হবে অনেক। ওকে, প্রথম প্রশ্ন কোষে থেকে 1.1 মূলদ সংখ্যা কাকে বলে? চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে এটা বলার আর প্রয়োজন নেই, অলরেডি তোমাদের আগে ডেফিনেশন দিয়ে দিয়েছি। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, তাহলে তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কিউ নট ইকুয়ালস টু কেন 0 হয়ে যাচ্ছে, এটা একটু তোমাদের বলে দিই। কিউ নট ইকুয়ালস টু কেন 0 হচ্ছে? দেখো তুমি যদি 5/0 লেখো, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 5/0 লিখলাম, আমি বলছি যে নিচে আমি শূন্য নিয়ে আসলাম, মানে কিউর মান 0 রাখলাম। এর 0 দিয়ে তুমি যদি 5কে ভাগ করো, 0 একে 0, 0 দুগুণে 0, বা ধরো 500, তাহলে তুমি দেখো এখানে তুমি মানে যা খুশি বসাবে এ তো হয়ে যাবে সারা দিন রাত তুমি 24 ঘন্টা করতে থাকবে, তোমার বই খাতা শেষ হয়ে যাবে, কিন্তু অঙ্ক আর শেষ হবে না। তার মানে কি জিনিসটা পুরো ইনফিনিটি চলে আসছে, ঠিক আছে। এখানে আমরা কোনো বাস্তব সংখ্যা কি পাবো, কোনো বাস্তব মান কি পাবো? বাস্তব কোনো মান পাবো না। আমি এখানে 1 বসালেও এখানে 0 আসবে, 5 বসালেও 0 হবে, 10 মানে 3 বসালেও 0 হবে, 7 বসালেও 0 হবে। তাহলে আমরা কি বাস্তব মান পাবো আদৌ? বাস্তব কোনো মান আমরা পাবো না, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি না, কিউ নট ইকুয়ালস টু তার জন্য 0। ওকে, এবার তাহলে প্রথম প্রশ্ন বলছে মূলদ সংখ্যা কাকে বলে? চারটি মূলদ সংখ্যা লিখি। চারটি মূলদ সংখ্যা তোমাদের নিজের মতো তোমরা লিখবে। ধরো আমি লিখছি যে ধরো 75 একটা লিখলাম, -890 লিখলাম, 5/11 লিখলাম একটা, আবার 0 একটা লিখে দিলাম। যা খুশি তুমি 1 2 3 4 যা খুশি বসাবে, এগুলো সবগুলো মূলদ সংখ্যা জানো তুমি। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 বলা হচ্ছে যে 0 কি মূলদ সংখ্যা? 0 কি মূলদ সংখ্যা? 0কে পি বাই কিউ, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0, পি ও কিউর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না আকারে প্রকাশ করি। 0 কি মূলদ সংখ্যা? দেখো 0 আমরা লিখব হ্যাঁ, 0 মূলদ সংখ্যা। 0 কি মূলদ সংখ্যা। এখন 0কে আমরা পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করতে পারি? ধরো আমি লিখলাম 0/2 লিখলাম, 0/2 মানে 0, বা 0/ আমি 5 লিখলাম, বা 0/ আমি 10 লিখলাম। তুমি 0 যা খুশি লেখো না কেন সেটা কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে। এর মান কত হবে? 0। দেখো 0/2 মানে 0, কিন্তু 2/0 মানে কিন্তু 0 না, সেটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? সেটা তোমার শেষ হচ্ছে না। কিন্তু 0/2 মানে পি কিন্তু 0 হতে পারে, কিউ 0 হবে না। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 মূলদ সংখ্যা। আর বলা হচ্ছে যে একে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি তাহলে এটা লিখে দেবে যে 0 সমান 0/2, যেখানে পি সমান হচ্ছে 0 এবং কিউ সমান হচ্ছে 2। ব্যাস, এভাবে লিখে দিলে হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কি বলছে যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে যে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে, কিভাবে করব? দেখো সংখ্যা রেখায় যখন আমরা স্থাপন করতে যাব
সবার আগে আমাদের স্কেল বসিয়ে এরকম লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে। ঠিক আছে, এরকম একটা দাগ টেনে নেব এবং সেখানে আমরা কি করব, দুপাশে অ্যারো চিহ্ন দিয়ে দেবো। সবার আগে এটা কাজ হলো। এবার দেখো প্রথমে আমাকে কত বলছে, যে 7। তাহলে 7 যদি আমরা এক একটা করছি, যে 7 7 সংখ্যা রেখে আমরা কীভাবে স্থাপন করব। 7 মানে ধরো আমি এখানে লিখলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিকে ধরো -1, -2 বাম দিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে সবার আগে আমাকে এরকম একটা সংখ্যা রেখা করতে হবে। আমাকে 7 দেখাতে বলেছে, তাহলে 7 এখানে জেনারেলি 7 কোথায়, এই যে 7, জাস্ট এটাকে গোল করে দেবো, তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এটা তো খুবই ইজি হলো। 2-এরটা দেখো, 2-এরটা বলছে -4। তাহলে -4 আমরা কিভাবে করব, -4 আমরা একই রকমভাবে করব। এটা 2 নম্বর প্রশ্ন। -4 এখানে দেখো আমরা শূন্যটাকে একটু ডান দিকে নিয়ে নেব, যেহেতু আমাদের মাইনাসে যাচ্ছে জিনিসটা। -1, -2, -3, -4, -5, -6। ঠিক আছে, তাহলে আমাদের আর এইদিকে ধরো 1, 2, 3, 4 এভাবে লিখে দেবো। -4 বলেছে, তাহলে এই -4টাকে আমরা সার্কেল করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে। চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3-তে কী দেওয়া আছে, 3-তে দেওয়া আছে 3/5 ভগ্নাংশ। তো ভগ্নাংশগুলো আমরা কীভাবে সংখ্যা রেখায় দেখাবো, দেখো 3/5 দেওয়া আছে। এখানে ধরো আমি এখানে -1 দিলাম, 0 দিলাম। আচ্ছা, এখানে একটা কাজ করবে, এখানে গ্যাপটা একটু বেশি রাখবে। ধরো এটা -1 দিলাম, তো এটা 1 দিলাম, এটা হচ্ছে 0, 0-র পরে এখানে কত হবে, 1 হয়ে যাবে। দেখো একটা জিনিস হচ্ছে, আমাদের যে কোনো ভগ্নাংশ, সেটা ধরো এই যে 3/5 বলেছে, ওপরেরটাকে কি বলি আমরা, ওপরেরটাকে বলি লব, নিচেরটাকে বলি হর। লব যদি ছোট হয়, হর থেকে যদি লব ছোট হয়, তাহলে সেই সংখ্যাটা সবসময় <1, মানে 1 থেকে কি ছোট সেই সংখ্যাটা। তাহলে 3/5 ইজ <1, 1 থেকে ছোট। তুমি যে কোনো সংখ্যা লেখো, ধরো আমি বলছি 122, নিচে লিখলাম আমি 100, ধরো 67 বা 267 লিখলাম। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, ওপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এই সংখ্যাটা 1 অপেক্ষা ছোট সংখ্যা, 1 অপেক্ষা ছোট সংখ্যা। তাহলে 1 অপেক্ষা ছোট কিন্তু 0 থেকে বড়, তার মানে এই ধরনের সংখ্যাগুলো সবসময় 0 এবং 1-এর মিডলে থাকবে। ঠিক আছে, 0 এবং 1-এর মাঝখানে থাকবে, এটা মনে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেনে। দেখো এখানে আমাদের বলছে যে 3/5, তাই তো। তাহলে 3/5 আমরা কিভাবে করব, তা আমরা বুঝতে পেরেছি যে এখানে যেহেতু ওপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা 0 আর 1-এর মাঝে থাকবে। 0 থেকে বড় কিন্তু 1 থেকে এটা ছোট সংখ্যা, এটা আমরা বুঝে নিলাম। এবার আমরা 0 আর 1 এখানে দাগ টেনে নিয়েছি অলরেডি উপরে, তাহলে এবার এদের মাঝে হবে। ঠিক আছে, এখন দেখো নিচে যদি 5 থাকে, তার মানে এই যে 0 আর 1 এদেরকে আমাকে সমান 5টা ভাগে ভাগ করতে হবে। কীভাবে ভাগ করব, দেখো আমরা চোখের আন্দাজে প্রথমে না 5টা ভাগ মানে হচ্ছে 4টে মাঝখানে পুটলি দেব। ঠিক আছে, কটা দেবো ভাগ, কটা, 1, 2, 3, 4। ঠিক আছে, মোটামুটি আমরা একটা ডিস্টেন্সে একটা পুটলি দেবো ছোট করে। এরপরে দেখবো যে যদি ডিস্টেন্সটা আমাদের ঠিকঠাক হয়, মনে হচ্ছে মোটামুটি একটু ঠিকঠাক আছে, তাহলে আমরা কি করব, এখানে দাগ টেনে দেবো। ঠিক আছে, দেখো 5 ভাগ মানে আমি যদি 4টে দাগ টানি, তাহলে কিন্তু 5 ভাগ হয়ে যাচ্ছে, কারণ কি এখানে দেখো 1, 2, 3, 4, 5টা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 4টে যদি দাগ টানি, তাহলে কিন্তু সেখানে আমার অলরেডি 5টা ভাগ চলে আসবে, মানে যতগুলো তার থেকে একটা দাগ আমরা কম টানবো। হলো, এইবার দেখো, এইবার হলো আসল ব্যাপারটা, 3/5। তাহলে যে 0-র পরে আমাদের এখানে লিখতে হবে 1/5, তারপরটা হবে 2/5, 2/5, তারপর হবে 3/5, 4/5। আর দেখো এই 1 মানেই কিন্তু 5/5, 5/5 মানে 1, তাই না। তাহলে 1/5, 2/5, 3/5, 4/5, আর এটা 5/5 লেখার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের এখানে 1 রয়েছে। আশা করি বোঝাতে পারলাম।
এখন আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 3/5। তাহলে আমরা কোনটাকে সার্কেল করব? 3/5টাকে আমরা জাস্ট সার্কেল করে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে একদম ধরে ধরে আমি শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, এবং কনসেপ্ট পুরো ফুল কনসেপ্ট দিয়ে তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, একটু ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে 9/2। আচ্ছা, 9/2 আমাদের বলছে, ভালো করে বুঝবে। আমরা 2 দিয়ে যদি 9কে ভাগ করি কত হবে? 4 দুগুণে 8, 1, তাহলে 4.5 হয়ে যাচ্ছে। 4.5 হয়ে যাচ্ছে। 4.5 মানে কি? মানে হচ্ছে তোমার 4 আর 5-এর মাঝখানে থাকবে এটা, তাই না? 9/2 এটা কোথায় থাকবে? এটার অবস্থান হচ্ছে আমাদের 4 এবং 5-এর মাঝখানে, তাহলে 4.5 হবে। তাহলে আমরা কীভাবে করব? ধরো 4 আর 5, যেহেতু আমি ধরো এদিকে 5 নিলাম, এখানে নিলাম 4, এখানে 3, এখানে নিয়ে নিলাম 2। ঠিক আছে, দেখো আমাদের ডিফারেন্সগুলো সেম রাখার চেষ্টা করব, যতটা আমাদের চোখের আন্দাজে হয় আর কি। তো যে যত বেশি প্র্যাকটিস করবে তার আন্দাজটা তত বেশি হবে। তাহলে 4 আর 5-এর মাঝখানে আমরা জানি 4 আর 5খানের মাঝেই হয় 4.5, তাই না? একদম মিডিলে হয়। তাহলে তার মাঝে আমরা জাস্ট একটা দাগ টানবো, তার বেশি টানার দরকার নেই। বা তুমি এটাকে এইভাবে নিতে পারো, ধরো 4 তো পূর্ণ সংখ্যা হয়ে গেল, বাকি পড়ে থাকছে কত? হাফ। তাহলে হাফ মানে কি? 2 ভাগ করতে হবে। 2 ভাগ মানে কি? মাঝখানে একটা দাগ টানলে 2 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 9/2। সার্কেল করে দেবো, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমাদের সংখ্যা রেখায় 4 নাম্বার গেল। এবার আসছি আমরা 5 নাম্বার। আচ্ছা, এটা মুছে করতে হবে। দেখো 5 নাম্বার আমরা কিভাবে করব? পাঁচ নাম্বার, তাহলে সবার আগে আমরা কি করব? সবার আগে আমাদের কাজ হলো একটা অ্যারো চিহ্ন করে নেওয়া। 5, 2/9, 2/9 তোমাদের কি বলেছি? 2/9, তাহলে অবস্থান কোথায় করবে? যেহেতু উপরেরটা ছোট নিচেরটা বড়, তার মানে এটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। ধরো আমি এখানে 0 লিখছি, আর আচ্ছা এটা দেখো আমাদের কিছু একটু নিজেদের মানে আইডিয়া থাকা প্রয়োজন। ঠিক আছে, আইডিয়াটা থাকা প্রয়োজন। কেন বলছি দেখো, এখানে ধরো আমি 1 লিখলাম, এখানে 0 লিখলাম, এখানে -1 লিখলাম। এখানে আমাদের দেখতে পাচ্ছ যে 9 ভাগ করতে হবে, তাই না? 2-এর 9 মানে 9 ভাগ করতে হবে। তো 9টা ভাগ করতে গেলে আমাদের একটু জায়গাটা, স্পেসটা বেশি বড় লাগবে, বড় রাখতে হবে। এবার দেখো 9 ভাগ করা মানে কি? আমাদের 8টা দাগ টানতে হবে। 9 ভাগ মানে কটা দাগ? 8টা দাগ। তাহলে 1, 2, 3, তোমরা এক কাজ করতে পারো, মিডিলে প্রথমে একটা দাগ টেনে নিতে পারো, সেটা তো 4 ভাগ হয়ে যাবে। দিয়ে দুটোকে 4 ভাগ 4 ভাগ করে দেবে। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। দাঁড়াও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ব্যাস, আমি 8টা দাগ টেনে নিলাম, হলো। এবার দেখো এই যে 8টা দাগ আমরা টানলাম, তাহলে 1-এর নয়, 2-এর নয়, 3-এর নয়, এভাবে করে আমাদের যেতে হবে। এবার দেখো একই সাইডে যদি আমি লিখি, তাহলে আমাদের একটা সমস্যা হচ্ছে কি, যে একদম পাশাপাশি হয়ে যাচ্ছে। তুমি এটাকে 1-এর নয়, এটাকে 2-এর নয়, 3-এর নয়, 4-এর নয়, এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 5-এর নয়, 6-এর নয়, 7-এর নয়, এটা হচ্ছে 8-এর নয়। তা আমাদের কত? 2-এর নয় অ্যান্সার, তাই তো? 2-এর নয়, আর 9-এর নয় মানে তো 1 হয়ে যাচ্ছে ওখানে। তাহলে আমরা 9টা, যেহেতু 2/9 আছে, তাহলে এটাকে সমান 8টা ভাগে ভাগ, মানে 9টা ভাগেই ভাগ করব, কিন্তু দাগ দেবো আমরা 8টা। 8টা দাগ দিলে 9টা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে সলভ করবে তোমরা। তো আশা করি তোমাদের সমস্যা হবে না, যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি তাতে বুঝতে অসুবিধা নাই হওয়ার কথা।
ঠিক আছে, যদি না বুঝতে পারো তাও কমেন্ট করবে তোমরা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। দেখো এবার এই কোয়েশ্চেনটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আমি নিজে করে দিই তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে না, তোমাদের নিজেদেরও কিছু কিছু জিনিস নিজেদেরও প্র্যাকটিস করাটা প্রয়োজন। ঠিক আছে, তোমরা এটা সবার আগে নিজেরা প্র্যাকটিস করো, তারপরে আমি সমাধান অবশ্যই করে দিচ্ছি, কিন্তু আগে ভিডিওটা স্টপ করবে, স্টপ করে নিজেরা আগে করে নাও, করে তারপরে আমার সাথে মেলাও যে তোমার হয়েছে নাকি। ঠিক আছে, এইভাবে করে কিন্তু শিখতে হয়। তো দেখো 11/5 আছে, তাহলে আমরা যদি 5 দিয়ে যদি 11কে ভাগ করি, 5 গুণে 10 হয়ে যাচ্ছে, তাহলে 2 পূর্ণ 1-এর 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 পূর্ণ 1-এর 5। তাহলে প্রথমত তার মানে এটা 2 থেকে বেশি কিন্তু 3 থেকে কম। 2 পূর্ণ সামথিং মানে কি 2 থেকে বেশি কিন্তু 3 থেকে কম। তাহলে এখানে ধরো 3 লিখলাম, এখানে লিখলাম 2, এখানে লিখে দিলাম 1। তার মানে 2 আর 3-এর মাঝখানে হবে, এটা আমি বুঝতে পেরেছি। এবার দেখো এখানে এই যে 1-এর 5 আছে, তার মানে এটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করা মানে 4টে দাগ টানা, তাহলে 1 2 3 4, তাহলে 4টে দাগ টেনে দাও, হলো 4টে দাগ আমরা টেনে নিলাম। দেখো এখানে আমাদের কি কি আছে, একটা আছে প্রথমে 11/5, ওকে, মানে 11/5 আমাদের এখানে স্থাপন করতে হবে বা এটাকে আমাদের বসাতে হবে। এবার দেখো প্রথমটা আমাদের কি হচ্ছে, এই যে 1-এর 5 মানে কত, মানে 2 পূর্ণ ধরো 1-এর 5 মানে কি, 2 পূর্ণ 1-এর 5 মানেই হচ্ছে তোমার 11/5। তাহলে প্রথমটা আমাদের কত আসছে, অ্যাকচুয়াল 2 পূর্ণ 1-এর 5 আসছে, পরেরটা 2 পূর্ণ 2-এর 5, তারপরটা 2 পূর্ণ 3-এর 5, তারপর হচ্ছে 2 পূর্ণ 4-এর 5। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, তারপরটা আমাদের হয়ে যাচ্ছে 3। এইবার এই যে 2 পূর্ণ 1-এর 5 এটাকে আমরা লিখে দেবো 11/5, এটাকে লিখবো আমরা 12/5, এটা লিখবো 13/5, এটা হচ্ছে 14/5। তাহলে আমাদের কি হবে অ্যান্সার, এই যে 11/5। ঠিক আছে, 11/5 অর্থাৎ এই যে ফার্স্টের যেটা সেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের লাস্ট কোয়েশ্চেন, এটাই আজকের জন্য আমি লাস্ট কোয়েশ্চেন করাবো, তারপরে ভিডিওতে বাকি পার্টটা করিয়ে দেবো। কোয়েশ্চেন নাম্বার 7, এটা কত আছে, -13/4, -13/4। আচ্ছা, এটা কি করব আমরা, এটাও তোমরা নিজেরা সবার আগে চেষ্টা করো, অবশ্যই নিজেরা আগে চেষ্টা করো, তারপরে ভিডিওটা আবার পজ করে নাও, পজ করে নিজেরা চেষ্টা করো একবার। দেখো -13/4, 4 দিয়ে যদি আমরা 13কে ভাগ করি কত হবে, 3 4 12, 1 1-এর 4, 3 পূর্ণ 1-এর 4, কিন্তু তার আগে মাইনাস, অর্থাৎ -3 পূর্ণ 1-এর 4 আমরা বলতে পারি। তাহলে এই যে 3 পূর্ণ 1-এর 4 মানে কি, মানে হচ্ছে 3 থেকে একটু বেশি, তার মানে 3 আর 4-এর মাঝখানে থাকবে এটা, কিন্তু মাইনাসের দিক থেকে। তাহলে এখানে ধরো -4 করলাম, এটা ধরো -3 করলাম, এটা -2 করলাম। ঠিক আছে, সংখ্যা রেখাটা করে দিলাম, আরও যদি তোমাদের খাতায় তো আরও বেশি থাকবে জায়গা, সেখানে তোমরা আরও লিখে দিতে পারো। এবার দেখো প্লাসের জন্য আমরা একরকম করছি, মাইনাসের জন্য কিন্তু ভালো করে বুঝতে হবে, মাইনাসের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হয়। কি হবে, তো প্রথমত আমাদের নিচে 4 আছে, মানে এটাকে আমাদের 4টে ভাগ করতে হবে, 4টে ভাগ মানে আমাদের 3টে দাগ, হলো 3টে দাগ হয়ে গেল, 3টে দাগ। এবার প্রথমটা তাহলে আমাদের কত আসবে, প্রথমটা আসবে 3 পূর্ণ 1-এর 4, মানে মাইনাস আর কি, তারপর -3 পূর্ণ 2-এর 4, তারপরে -3 পূর্ণ 3-এর 4। তো আগে যখন আমরা প্লাস করছিলাম তখন এই যে 1-এর 4, 2-এর 4, 3-এর 4 এগুলো পরপর ডান দিকে যাচ্ছিল, কিন্তু মাইনাসের ক্ষেত্রে এগুলো কি হবে, বাম দিকে যেতে থাকবে। তাহলে প্রথমটা হয়ে যাবে তোমার -3 পূর্ণ 1-এর 4, তারপরটা -3 পূর্ণ 2-এর 4, তারপর হবে -3 পূর্ণ 3-এর 4। ঠিক আছে, উল্টো দিকে হতে থাকবে, উল্টো দিকে হবে। তো এখানে আমরা পাশাপাশি না লিখে আমরা একটাকে এই মিডিলেরটাকে নিচেও লিখতে পারতাম, তাহলে আমাদের আরও সুবিধা হতো যে এটা -3 পূর্ণ
2/4, ঠিক আছে, এই সাইডে না লিখে। এবার দেখো এটা কত হচ্ছে মাইনাস 3 4 12 13, অর্থাৎ 13/4, এটা হবে মাইনাস 14/4, এটা হবে মাইনাস 15/4, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 15/4, তারপরে 16/4 মানে হচ্ছে তোমার 4 4 16, 4 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু এই যে মাইনাস 13/4 হয়ে যাচ্ছে অ্যান্সার, মাইনাস 13/4, ঠিক আছে। তো আশা করি তোমাদের সংখ্যা রেখায় আর সমস্যা হবে না, এই সংখ্যা রেখাগুলো এইভাবেই করতে হয়, ঠিক আছে, সেরকম আহামরি কিছুই না, ইজি জিনিস আছে। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এই 3 অবধি কমপ্লিট রাখলাম। পরের ভিডিওতে তোমাদের আর 9টা কোশ্চেন তো আছে টোটাল, তো কোষে থেকে 1.1টা কমপ্লিট করে দেবো পরের ভিডিওতে। তারপরে আমরা যাব অমূলদ সংখ্যা, মানে পরের চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।